সমালোচনা সেলফ ক্রিটিসিজম না করতে পারলে আপনি অন্যের দোষ দিতেন, হয় বেদ নয় আমার বা অন্য কারণ। আমি তাহলে পোস্ট ট্রমেটিক সিনড্রোম এই প্রসঙ্গ আমি অনেক বলে ফেলেছি, কিন্তু এই প্রত্যেকটা কথা এর থেকে অনেক বেশি কথা লেখা আছে আমার এই শিটগুলিতে, ম্যাগাজিনে। সেটা পোস্ট ট্রমেটিক সিনড্রোম সম্পর্কে আপনারা বিশেষ আকর্ষণ, বিশেষ গুরুত্ব দিয়ে পড়াশোনা করুন। আপনি অনেক পাবেন। স্যার তো সকালে বলেইছিলেন একটা মেডিসিন দিয়ে গাড়ি বাড়ি, কিন্তু আমি অতটা বলি না, ওটা স্যারের নিজস্ব অনুভূতি। আমি বলবো আপনারা আমার কথা শুনুন, কিন্তু ব্লাইন্ডলি আমাকে ফলো করবেন না, সেটা অন্যায় হবে। আপনি যাচাই করুন, কেন দেবো হাইড্রোবিনাম, দেবো না এই কারণে দেবো। তখন এক দাদা আমাকে, সিনিয়র দাদা বলছিলেন, স্যার আপনি তো বলে হাইড্রোবিনাম, আমি কিন্তু মেডোবিনাম দিতাম। আমি ছোট্ট একটু বলে দিই, এই মেডো আর হাইড্রোবিনাম, দেখুন মেডোকে আমি, আপনারা যেভাবে জানেন আমি একটু অন্যভাবে চিনি, আমি সোজাকে অন্যভাবে চিনি, আমি শ্রীরামকে অন্যভাবে চিনেছি, শ্রীরামকে অন্যভাবে চিনেছি। কিন্তু সেই চেনাটা একটা কথাই প্রসঙ্গে কেন সাহেব বলেছেন, সম্ভবত 5 নম্বর এডিশনের প্রিফেসে সম্ভবত 11তম লাইনে এই কথা বলা আছে, আমি চেয়েছিলাম ম্যাথমেটিক্যাল লেখা হোক কথ্য ভাষায়, অফিসিয়াল ভাষায় নয়, কিন্তু বাস্তবে হলো অফিসিয়াল ভাষায়, কথ্য ভাষায় নয়। তাই আমি আমার যা লিখেছি সব কথ্য ভাষায় লিখেছি, অফিসিয়াল ভাষায় নয়। হয় রুগী কোনো বক্তব্য তুলে ধরেছি, নইলে কেমন করে এটা হতে পারে তারা সহজ সরল ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কিন্তু সেই ম্যাথমেটিকাতে অফিসিয়াল ভাষা কিছু নেই। তো আমি একটু মেডোর কথাই বলি, যেহেতু উনি বলেছিলেন, কোথায় আছেন উনি জানি না, আমি আচ্ছা আমি এখানে তো মেডো উনি বললেন আমি কিন্তু হাইড্রোবিনাম দিতাম না, কারণ হাইড্রোবিনাম আমি জানি না, আমি মেডোবিনাম দিতাম। তো এবার বলি মেডোকে, তার আগে একটা কথা বলা বাকি রইল, সেটা বলে দিই। একটা মুদ্রার দুটো পিঠ আছে, যেমন একটা নোটের, একটা কারেন্সির দুটো পিঠ আছে, এর পাশে একটা, এর পাশে, ঠিক না? এই দুটো পিঠ হাইড্রোবিনামের। কখন জানেন? একটা মা বললো, দেখো আমার বাচ্চা জানেন আমাকে এতটুকু বিরক্ত করেনি। বিরক্ত করেনি মানে? আমি বলছি ও যখন জন্মেছে সেই মুহূর্তের কথা বলুন, কেঁদেছিল? কেউ বলবে কেঁদেছিল, কেউ বলবে না পরে কেঁদেছিল। তো বলুন ও কিছু সমস্যা, এনি প্রবলেম? একজন মা বললো তখন তো কেঁদেছিল, কিন্তু আমার বাচ্চা সত্যি কথা বলতে কি আমাকে এতটুকু কেঁদে বিরক্ত করে। একজনের উদ্ধৃতি শুনুন, আমি আমার মায়ের কাছে শুনেছি পিঁপড়ে আমাকে কামড়ে ধরে লাল, ছোট 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 পিঁপড়েকে গুড়ি পিঁপড়ে পড়ে তো কামড়ে লাল হয়ে থাকতো, আমি নাকি তাও কাঁদতাম না। এক আর একজন বলছেন আমার বাচ্চা প্রচন্ড গরমে গায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু বাচ্চা কাঁদতো না। কাঁদে না, একটা হলো বাচ্চা কাঁদে না। এবার আরেকটা পিঠে চলুন, মুদ্রার পিঠে চলুন, ভয়ঙ্কর কাঁদে। কি করলে চুপ করে? কিছুতে চুপ করে না। আমাকে 3-3টে মাস আমাকে শেষ করে দিয়েছিল, শুধু কান্না কান্না আর কান্না। তবে হ্যাঁ সত্যি কথা বলবো কি, ও যখন পেটে ছিল তখনও জ্বালিয়েছে, ও যখন পেট থেকে বেরিয়েছে তখনও জ্বালিয়েছে, ও 5 বছর বয়সে তখনও জ্বালিয়েছে, এখন 21 বছর বয়সে এখনো জ্বালায়। তাহলে হাইড্রোফোবিয়ার দুটো নাম আছে, একটা হলো ভয়ঙ্কর শান্ত, ভয়ঙ্কর ভালো। ভয়ঙ্কর ভালো কেন বললাম একটু পরে বলছি। আর হচ্ছে ভয়ঙ্কর দুষ্টু, ভয়ঙ্কর চরিত্র, ভেঙে চড়ে মেরে ধরে একাকার করে দেয়। কবে থেকে? আর ডাক্তারবাবু তো পেট থেকে জ্বালাচ্ছে, আজও জ্বালায়। আমি তো মা, তাই ভাবি ভালো হোক, অন্য করে বলতো মরে যাক, ওর মুখ দেখতে চাই না, আমি আর পাচ্ছি না। কিন্তু আমি তো মা, এ কথা বলি কি করে? মনে কখনো কখনো হয় তুমি ওনাকে বলি তুমি দিয়েছিলে কেন, আর যদি দিলেও যদি এরকম কেন দিলে, তো নিয়ে নাও। ভয়ঙ্কর, এর নাম ভয়ঙ্কর। কিন্তু আমি যে বললাম ভয়ঙ্কর ভালো, আর একটা কথা, এটা কেন বললাম? ভালো তো ভালোই, তো ভয়ঙ্কর ভালো কেন? দেখুন গায়ে ফোসকা পড়েছে, কাঁদে না, পিঁপড়ে কামড়ে লাল করে দিয়েছে, কাঁদে না, এটা কি ভয়ঙ্কর ভালো নয়? ভালো তো ভালো, কিন্তু ভয়ঙ্কর ভালো আর কেউ ভালো। আমার বাচ্চাটা মারা গেছে জানেন, মারা গেছে। আর সেজন্য না, সেই জন্য আমি কাঁদছি না। আমার বাচ্চাটা মারা গেল 5 বছরে, ওর দাদা 7-এ পড়ে, ও পড়তো 1 ও 7-এর অঙ্ক করতো,
ও জানেন কবিতার লাইন জায়গায় আপনি বলবেন এখন বড়রা লিখেছে, আমার কান্না সেই জন্য উপরওয়ালাকে বলি তুমি দিলে তো কেড়ে নিলে কেন, না দিলে ভয়ঙ্কর ভালো। আমি লিখেছি আমার লেখার মধ্যে ভয়ঙ্কর ভালো কেন বললাম, সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক ব্রেন, কি দারুণ রেজাল্ট, 100তে 100, ভয়ঙ্কর ভালো। কেন ভয়ঙ্কর বলা হলো, এরা বেশি দিন বাঁচে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই ভয়ঙ্কর ভালো। যদি আপনি হাইড্রোফোবিন দিতে দেরি করেন বাচ্চা খুব বেশি দিন বাঁচবে না, আদারওয়াইজ কি হবে, এই ভয়ঙ্কর ভালোটা হয়ে যাবে ভয়ঙ্কর খারাপ। তো আমার সাথে ভালো ছিল, কেমন করে এমন হলো আমি বুঝতে পারি না। আমি কি সেজন্য কাজে কোনো পাপ করেছি, কেন আমার ভালো ছেলেটা এমন হয়ে গেল? ভয়ঙ্কর ভালো হাইড্রোফোবিয়া, ভয়ঙ্কর খারাপ হাইড্রোফোবিয়া। এটা হাইড্রোফোবিয়ার নিজস্ব চরিত্র। এরপর হচ্ছে মেডোরিনাম। মেডোরিনামের চরিত্র হলো ও ভীষণ ভালো থাকে, শুরুতে ভীষণ ভালো, শুরুতে শুধুই ভালো, ও কিন্তু ধীরে ধীরে ক্রমাগত খারাপ হতে থাকে। তাহলে হাইড্রোফোবিয়ার ডিফারেন্সিয়েট করবো কেমন করে? হাইড্রোফোবিয়া নাম এরকম ধীরে, ওর কাছে ধীর বলে কিছু নেই, তো ভয়ঙ্কর। ওটা ধীর কি, আজ ভালো তো কাল খারাপ, ভয়ঙ্কর পরিবর্তন। আর যা হবে ফটাফট, যেমন একবার সিমটা ডেভেলপ করলে খুব বেশি 3 দিন বাঁচে, খতম। এগুলো ধীর, সুস্থির, শান্ত, এসব ওর জীবনে কিছু নেই। যা হবে ফটাফট কাজ শেষ করো, চলো মানে উপরে চলো। সেই জন্য মেডো চরিত্রে এই দিকটা নেই। মেডো আজ ভালো আছে, ধীরে ধীরে খারাপ হচ্ছে। আগে দেখছো অঙ্কে 100তে 100 পেত, তারপরে 100 কমতে শুরু করলো, আজকে তো 30 থেকেও কমে গেল। কি হলো আমার? আর কি মেডোকে আমি কিভাবে আর চিনি? মেডো এবং সুজা সাইকোটিক মেডিসিনের মধ্যে আমি দুটোকে চয়েস করেছি। এদের অতীত হচ্ছে মানে অল্প বয়সটা, মানে জীবন শুরুটা, বিগিনিং অফ লাইফ বা আর্লি লাইফ হলো এরা খুব পরিবার কেন্দ্রিক হয়। কিরকম? ছোট বাচ্চা, কিন্তু আমি ডাক্তার আমাকে দেখাতে এসছে, আমার কোলে যাবে না, কিন্তু ও যাদেরকে চেনে মানে ওর পরিবার, ওর মা, ওর বাবা, ওর দাদা, ওর দিদি, ওর ভাই বোন, ওদের কোলে যাবে, ওদের কাছে ঘুরে যাবে। পাশের বাড়ির লোক কোলে নিতে গেলে নেবে না। সাইকোটিক অ্যান্টিসাইকোটিক মেডিসিন বাজারে প্রচুর আছে, কিন্তু আমি দুটোকে চয়েস করেছি। আপনারা ইউজ করবেন, আপনারা জানবেন, সেটা আপনাদের ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু আপনারা শুধু আমার কাছে এই দুটো শুনুন। এই ছোট বাচ্চারা জন্মাবার পরে কেমন করে বোঝা যায়? আমি বলেছিলাম সরিনামের কথা। সরিনাম বাচ্চা যদি আজ জন্মায়, আপনি 24 ঘন্টা বলতে পারবেন এই বাচ্চা কিন্তু সরিনাম হতে যাচ্ছে। কেন? দিনে ঘুমোয়, রাতে কাঁদে, দিনে বিছানায় শুয়ে ঘুমোয়, রাতে কোলে শুয়ে ঘুমোয়। বলেছিলাম সরিনামকে কেমন করে চট করে বুঝবেন, বাকিটুকু এখন বলা বাকি আছে, পরে বলুন। ঠিক তেমন করে তুজা এবং মেডো এই সাইকোটিক ড্রাগগুলি, অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলি কিন্তু পরিবার কেন্দ্রিক, মানে এরা শুধু পরিবারকে বোঝে। কবে থেকে? একদম ছোট্টবেলা থেকে। বড় হয়েও পরিবারকেই বোঝে। আর জিজ্ঞেস করুন তুই বড় হয়ে কী করতে চাও? এই হচ্ছে এই ভাবুন, ডাক্তার বা উকিল যাও, কোনো যা হতে চাই যাও। কেন গো? আসলে আমার মাকে খুব কষ্ট পেতে দেখেছিল ছোটবেলায়, আমার মায়ের কষ্ট দূর করতেই করবো, ওই করবো সেই করবো, আমার বাবার জন্য এই করবো, আমার ভাইয়ের জন্য এই করবো, সব পরিবারের কথা বলবে। আবার টিউবারকুলোসিসের বাচ্চারা বলবে আপনি কি হতে চান ভাবতেন ছোটবেলায়? যা ভেবেছি তাই হয়েছে। কি করেছেন? কি বুঝেছেন আপনি? আমি ভাবতাম আমি ইঞ্জিনিয়ার হব। কেন গো? আমাদের বাড়ির রাস্তাগুলি, গ্রামের রাস্তাগুলি চলার মতো নয়, বর্ষাকালে চলা যায় না, মানুষের কত কষ্ট। দেখুন আমি একটা কথা বলে ফেলেছি, মানুষের কত কষ্ট। টিউবারকুলোসিসের মানুষরা এই কথাটা বেশি ইউজ করে। মানুষের জন্য করবো, মানুষের জন্য রাস্তা বানাবো, মানুষের জন্য ওষুধ দেবো, মানুষের জন্য বিচার লড়বো, বিনা পয়সায় কেস লড়বো, সব মানুষের জন্য। এই মানুষ শব্দটা ওরা বেশি বলে, কারণ মানুষ শব্দটা কিসের প্রকাশ? কসমোপলিটান নেচারের প্রকাশ। কসমোপলিটান কি? ওরা মনে করে গোটা পৃথিবী আমার বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আমার ভাই বোন, আত্মীয় স্বজন,
এই গোটা ধরনী দল আমার বাড়ির মেঝে, তাই পৃথিবীর সব মানুষকে নিজের আত্মীয় ভাবে। আর এই আত্মীয় ভাবে বলে ও পৃথিবীর জন্য, মানুষের জন্য কাজ করতে চায়। তাই এদের কথার মধ্যে শুধু মানুষ আর মানুষ আর মানুষ, সব কিছু বলবে আমি মানুষের জন্য করতে চাই। ছোটবেলায় কি করতে? তোমার কাছে পয়সা থাকলে কেউ তোমাকে খাবার এনে দিলে তুমি কি করতে? আপনি কি করতেন? পুরো মানুষ আপনি কি করতেন? তাই স্যার আমাকে যদি কোনো খাবার এনে দিত, প্রথমে আমার পকেটে কিছুটা রেখে দিতাম, তারপরে ভাই বোনদের ভাগ করে দিতাম। কেন পকেটে রাখছে? আমাদের পাশের বাড়িতে ওরা খুব গরিব ছিল, আমি জানি। ওর বাবা মা এগুলো কিনে দেয় না, আমি ওটা আগেই ঢুকিয়ে দিতাম পকেটে, বিকেলের সাথে দেখা হলে দেবো। তো কসমোপলিটান নেচার, এই কসমোপলিটান নেচার টিউবারকুলার ডায়ালাইসিসের সব থেকে বড় চরিত্র, এবং সেটা বোঝা যায় খুব ছোট্টবেলা থেকে। সেখানে না আছে সর্দি কাশি, না আছে টিবি। ফ্যামিলিতে টিবি আছে কি না আছে আমার দেখার দরকার নেই। আমি খুঁজবো ওর মধ্যে কসমোপলিটান মেন্টালিটি ছিল কিনা। আমি আরও জিজ্ঞেস করবো, যদি মা বেশ থাকে বলবো আপনার বাচ্চা কান্নাকাটি করতো না, শান্ত ছিল? শান্তও ছিল, কান্নাকাটিও করতো। কান্নাকাটি করলে আপনি কি করতেন? কখনো কোলে নিলে চুপ করতো খাওয়ার সময়, কিন্তু বেশিরভাগ সময় ওকে নিয়ে ঘুরেই বেড়াতে হতো। আর একটু ভালো করে জানলে জানা যাবে, ও যেই বাড়ির কেউ বাইরে বেরোতো ও তার সঙ্গেই পিছন ধরত, খুব বেড়াতে ভালো। আচ্ছা এখন কি ভালো লাগে আপনার? একটা প্রশ্ন আছে ওখানে, ছোটবেলায় আপনার সব থেকে বেশি আনন্দ কিসে হতো? অনেকে বোঝে না, আপনাকে অপশান দিতে হবে। কোনো বাচ্চা আনন্দ পায় খেলে, কোনো বাচ্চা আনন্দ পায় খাওয়া দাওয়া করে, ভালো খাবার পেলে, কোনো বাচ্চা আনন্দ পায় গল্প করে, কোনো বাচ্চা আনন্দ পায় কোনো মোবাইল কথা বলছিল, তাই না? কোনো কেউ আনন্দ পায় ঘুরে বেড়িয়ে। আপনার কোনটা আনন্দ ছিল? ডাক্তারবাবু তখনও আর এখনো আমি পয়সা, আমার মাইনে থেকে একটা টাকা আমি আলাদা করে রাখি, বেড়াতে না গেলে দম আটকে আসে। এই যে ব্যাপারটা কিন্তু কসমোপলিটান নেচার। আপনি তার ফ্যামিলিতে টিভি পাবেন কি পাবেন আমি জানি না, কিন্তু হোমিওপ্যাথি দর্শন কিন্তু এই কথা বলেছে কি টিউবারকুলার ডায়ালাইসিসে ফ্যামিলি হিস্ট্রিতে টিভি আছে কিনা। আপনারা খুঁজবেন তা নয়, আপনারা খুঁজবেন কসমোপলিটান নেচার ওই পরিবারে আর কাজ ছিল। আচ্ছা আপনি তো বেড়াতে ভালোবাসেন, আর কে বেড়াতে ভালোবাসতো? আমার মা অশান্তি করতো আমার বাবার সঙ্গে বেড়াতে না গেলে বছরে একবার। আমরা খুব বড় লোক তো নই, বলতো এক বছর বছরে একবার যাওয়া যায় না, তোর বিয়ে করার দরকার কি ছিল? এইরকম অশান্তি হতো শুধু বেড়াবার জন্য। কখনো কখনো আমি এই প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার স্বামী আপনাকে অপশান দিয়েছে এই গয়না নেবে, তাহলে বেড়াতে যাওয়া হবে না। আর যদি বেড়াতে যাও গয়না দেবো না, যে কোনো একটা নিতে হবে, বলে আমার গয়না দরকার নেই, বেড়াতেই যাবো। কসমোপলিটান নেচারকে আপনাকে আমার লেখাপড়ে ঠিক করতে হবে। কসমোপলিটান নেচারে পড়ে কি পড়ে না আমি আমার লেখার মধ্যে সব দিয়ে দিচ্ছি ডিটেলসে। শুধু পার্থক্য হলো বইয়ের এই সিমটমগুলি, টিউবারকুলাম ব্যাসিলাম ড্রসার সিমটম আমি লিখিনি, আমার ম্যাগাজিনে আছে বটে, বিভিন্ন রাইটারের উদ্ধৃতি আমি দিয়েছি, কিন্তু প্রেসক্রাইবিং পয়েন্ট কিন্তু আমি লিখেছি। কাউকে টিউবারকুলাম ব্যাসিলাম ড্রসার দিতে গেলে কসমোপলিটান আর কি ধরনের সর্দি কাশি লাগুক না লাগুক, গলা ব্যথা হোক না হোক, কসমোপলিটান নেচার থাকতে হবে ছোট্টবেলা থেকে। কত বয়স থেকে? একদিন বয়স থেকে কোলে নিয়ে না ঘুরলে বাচ্চা কান্না বন্ধ করতো না। দিস ইজ দ্য আইডিয়া রিগার্ডিং কসমোপলিটান হ্যাবিট। কবে বুঝলাম বাচ্চাটাকে টিউবারকুলার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতে হবে? যেদিন জন্মেছিল একদিন বয়স। নো সিমটম ইজ নিডেড, অনলি কসমোপলিটান হ্যাবিট। কোলে নিয়ে ঘুরলে আমার বাচ্চা চুপ করতো, আদারওয়াইজ চুপ করানো যেত না, শুধু দুধ খাওয়াবার সময় কোলে, তারপরেই থাকবে না। তাহলে এই ম্যাথমেটিকা বইতে নেইও, এটা হচ্ছে কথ্য ভাষায় লেখা, অফিসিয়াল ভাষায় নয়। তাই এই ভালোবাসা সেই ভালোবাসা সব কিছু নেই। ভালোবাসা অবশ্য একটা আছে, ঘুরতে চায়। কবে? একদিন বয়সে। এখন বয়স কত? 90। এখনো আপনি চলতে পারেন না। ও দেখো বাইরে বেরোলে আমার শরীর ঠিক হয়ে যায়, বুঝুন একবার। আরে বলেছিলাম তাই বন্ধ করে দেন। বন্ধ তাহলে আমরা মানে আমি যে ম্যাথমেটিক্যাল লিখেছি সে কিন্তু শুরু হয়েছে জন্মদিন থেকে, জন্ম মুহূর্ত থেকে।
বড় অবস্থায় করা, কারণ আমি তো বিরোধী, পেশেন্টের কেস টেকিংয়ের বিরোধী। আমি বিরোধী এই অর্থে আমি বলেছি পেশেন্টকে, তাকে আপনি পয়সা নেবেন, তার কথা তো শুনতেই হবে আপনাকে, কি ভালো কি খারাপ, কিসে হলো কিসে বাড়িতে, সব শুনতে হবে। মেডিসিন যখন দেবেন তখন আপনাকে ওকে পিছনে নিয়ে যেতে হবে, খুব বয়স্ক মানুষ। কিন্তু কেমন করে একটা 90 বছরের মানুষকে 9 ঘন্টায় বছরের বয়সে ফিরিয়ে নিয়ে যাবেন, এই লেখার মধ্যে সেই কাহানি আছে। ফলে আমার কাছে কত বয়সের লোক এসেছে এটা আমার কাছে বড় কথা নয়, কারণ এই আমার কাছে সিক্স সেন্স আছে, আমার কাছে বুদ্ধি আছে। ওই লোকটাকে আমি বলবো, আমি আপনাকে মনে করিয়ে দেবো, কারণ উনি আমাকে প্রথমেই বলে দিয়েছেন, দেখো বাবা আমি কিন্তু ছোটোবেলার কথা কিছু বলতে পারবো না, কারণ আমি কাল রাতে কি দেখেছি জানি না। আমি তো আছি, আপনি তো ভাবছেন কেন বলুন তো? আপনার ওই কপালের এই পাশটা ক্ষতটা কিসের? মা একদিন রেগে গিয়ে চেলে বেড়েছিল, কারণ একটু খুব শান্ত ছিলেন বলুন। আমি খুব দুষ্ট ছিলাম, এই যে বললেন মনে করতে পারছেন না, এখন তো সব মনে করতে পারছেন। আর কি জন্য মার খেতেন, ইত্যাদি ইত্যাদি, আর ইত্যাদি ইত্যাদি, তারপর 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 ইত্যাদি ইত্যাদি, সবটাই এড়ে যাবে। ওই লোকটা আরো বেশি ভালো করে বলবে অতীতটাকে, যে বলেছিল আমি কালকে রাতটা মনে করতে পারি। ফলে ম্যাথমেটিক্যালি যদি পড়তে হয় আপনাদের সবগুলি পড়ুন, কিন্তু আগে আমারগুলি পড়ুন, পরে আপনি আপনাদের ম্যাথমেটিক্যাল ওগুলো পড়েছেন এত বছর। সেই জন্যে আমার এই ম্যাথমেটিক্যাল পড়ুন আগে। আমি সেখানে মানুষের উদ্ধৃতি তুলে দিয়েছি। একটি বাচ্চা, আমি প্রত্যেকটা ড্রাগকে এভাবে লিখেছি, জন্মকালে কেমন থাকে, তারপর যখন একটু বড় হয় তখন কেমন থাকে, যখন কৈশোরে পৌঁছায় তখন কেমন থাকে, যখন যৌবনে পৌঁছায় তখন কেমন থাকে, যখন পরিণত বয়সে পৌঁছায় তখন কেমন থাকে, যখন বার্ধক্যে পৌঁছায় তখন কেমন থাকে। প্রত্যেকটা ড্রাগকে আমি এভাবে লিখেছি। ফলে আপনাকে কোনো ড্রাগে কোনো পেশেন্টকে জন্য মেডিসিন ঠিক করতে আপনাকে খুব বেশি করে এগুলোর পেছনে করতে হবে না, তবে আপনি সেইটা নেবেন যেইটা আপনাকে আর্লিয়ার এজকে স্যাটিসফাই করে, সেই ড্রাগটাকে আপনি ফার্স্ট চয়েস করবেন। দেখুন আমার কাছে তো সব ড্রাগের চরিত্র আছে, সব ড্রাগ, কিন্তু আমি নেব কোন ড্রাগটাকে, যেটা আমার বিদ্যাবুদ্ধি মানে হলো প্যাটার্নাল সাইড, ম্যাটার্নাল সাইড এবং পেশেন্টের নিজস্ব কথাবার্তাগুলি যে ড্রাগটাকে, যে মায়াজমকে স্যাটিসফাই করবে, আমি তাকে দিয়ে সেইখানেই ঢুকবো। বেশ চললো 6 মাস কি 1 বছর কি 2 বছর, পেশেন্ট আসেনি 5 বছর, আপনি জানেন পেশেন্ট ভেঙে গেছে, কিন্তু অনেকদিন পর পেশেন্টের ফোন, তারপর সাহেব আমি 3টে রুগী পাঠাচ্ছি, আরে রুগীর গুলি মারুন, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তাই তো আর যাইনি। তখন আপনি বুঝলেন কি আমার রুগী সত্যি ভালো আছে, 1 ডোজ খেয়ে 5 বছর ভালো আছে, এই রুগী পাঠাচ্ছে। তা আপনি আসবেন না? আসবো, এখন ভালো আছি তো, পরে পরে যাবো। তাহলে এরপরে ধরুন পেশেন্ট সত্যি সত্যি এলো 7 বছর পরে, কি হয়েছে? জ্বর হয়েছে ডাক্তারবাবু। তো জ্বর হলো তার জন্য আসতে হলো না, মানে আপনি তো বলেছিলেন গরম জল খেতে, খেয়েছিলাম, জ্বরটা কমছে না। আমি এবার কি করবো? আমি দেখবো ওনাকে কি ওষুধ দিয়েছিলাম, সেই পোটেন্সি সেই মেডিসিন আরেকবার দেবো। কারণ 7 বছর যখন একটা মানুষ ভালো আছে, উনি আবার মিথ্যা বলছেন কিনা সেটা আবার যাচাই করবেন। কারণ মাঝখানে যে মাথা ব্যথা হয়েছিল ওষুধ খাননি, আপনি কি করে জানলেন? হ্যাঁ ডাক্তার ব্যথা হয়েছিল, গরম জল খেয়ে চলে গেছিল। কেন? এর আগে তো আপনার জ্বর হয়েছিল, সেবারও গরম জল খেয়ে গেছিল, এবার যায়নি, তাই তো এলাম। আমি খুঁজবো আমি কি ড্রাগ দিয়েছিলাম, কত পোটেন্সি দিয়েছিলাম, ওটাই আবার রিপিট করবো 7 বছর পরে। কেন 7 বছর ভালো রইল একটা মানুষ? ভালো রইল এই জন্যে, অ্যাকচুয়ালি ভালো ছিল না। আমরা ওষুধ দিয়ে কি করেছিলাম, ভাইটাল ফোর্সকে, দুর্বল ভাইটাল ফোর্সকে আমরা হেলদি মানে স্টিমুলেট করে দিয়েছিলাম। সেই ব্যাটারটা ঢুকেছেন, গরম জলে থরি না নকশা। কিন্তু আপনি যে সঠিক মেডিসিন দেন আজ, আর এরপরে কোনো সমস্যা হলে তো আমার কষ্ট আবার বেড়ে গেছে। কিন্তু আপনি প্লিজ ওষুধ না দিয়ে বলবেন, বলবো আপনাকে 3 কাপ গরম জল খেয়ে ফোন করুন, যদি না কমে ও ফোন করবে না, 3 কাপ গরম জল খাওয়ার মধ্যেও ঠিক হয়ে গেছে। সেই জন্যে একবার মেডিসিন পড়ার পরে 24 ঘন্টা 48 ঘন্টার মাথায় রোগী ফোন করলো, এত ওটা কমে গেছে, এটা বেড়ে গেছে, আপনার প্রেসক্রিপশন হবে গরম জল। গরম জল খেলে যায় নাকি? আপনি খান, না করলে ফোন করে ওষুধ বলে দেবো, রোগী ফোন করবে না। প্রোভাইডেড যদি কোনো মেডিসিনটা ঠিকঠাক থেকে থাকে মানুষের জন্য, পেশেন্টের জন্য নয়। তাহলে একটা কথা আরেকবার বলা যায় কি, তাহলে ওষুধটা কিসের জন্য দেওয়া হয়েছিল? ভাইটাল ফোর্সকে রেকটিফাই করতে। ভাইটাল ফোর্স, যে ভাইটাল ফোর্স এতগুলো সাইকেলের মধ্যেও এনসার্কেল হয়ে আছে,
তাকে ওই সার্কেলগুলোকে চুপচাপ একটু আবসা করে দিয়ে ওকে সুস্থ হেলদি অবস্থায় পৌঁছে দেবো। কারণ আমাদেরকে এইখানে পৌঁছে দিয়েছে কে? ভাইটাল ফোর্স। আমি মায়ের তো 1 কোটি ছিলাম, কিন্তু সবারই তাই নিয়ম আছে না। এমন বাচ্চা জন্মায় মাথার খুলি হয়নি, অ্যানাউন্সার। এমন বাচ্চা জন্মায় বুকের খাঁচা হয়, এমন বাচ্চা জন্মায় হৃৎপিণ্ডের নালী জোড়েনি, এরকম বহু রকম সব নিয়ে জন্মায়। আর আপনারা তো শুনলেন একটু আগে 1.5 মাসে কেন অ্যাবোর্ট হয়ে গেল, কেউ জানেন না, বুঝতে পারেনি। তাই যদি হয় তাহলে আমরা 1 কোষ থেকে সবাই বড় হয়ে পেট থেকে বাইরে আসবো, এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে যদি আমরা কেউ সুস্থ শরীরে পৃথিবীতে আসি মায়ের পেট থেকে, সেটা কে এনেছে? ভাইটাল ফোর্স এনেছে। আমাদের প্রেসক্রিপশনের একমাত্র টার্গেট হলো জ্বর নয়, কাশি নয়, গলা ব্যথা নয়, গিট ব্যথা নয়, ডিস্ক কোলাপস নয়, আর্থারাইটিস নয়, ভাইটাল ফোর্স টার্গেট। কারণ ভাইটাল ফোর্সই অনন্ত ক্ষমতার অধিকারী, এইবারে সব কিছু থেকে রুখতে। আমার মোবাইল তো বাইরে ঘরে রয়ে গেছে, আমি কালকে দেখাবো, যেখানে ঢাকা থেকে টেস্ট করে বলেছে যার চিকিৎসা ছিল টাটা সেন্টার। আমি স্যারকে কালকে দেখিয়েছি, নো ম্যালিগন্যান্সি, নো গ্রানুলোমা ইজ সিন। অথচ এই ক্যান্সারের জন্যই তারা আমার কাছে এসেছিল গোপালগঞ্জে। তখন আমি কোনো রকম দেখেছিলাম, পরে ওরা কলকাতাকে দেখিয়েছিল। যখন আমাকে দেখাতে যায় রক্ত হিমোগ্লোবিন পৌঁছেছিল 3-এ। ওখানে ওরা দেরি করতে চাইছিল না, আমি ওষুধ দিয়ে ওদেরকে দেশে পাঠিয়ে দিই। উনি এখন ঢাকাতে আছেন, উনি আসতে চেয়েছিল, স্বামী এসেছিল ওষুধ দিতে, আমি দিয়ে দিয়েছি। ওনার খুব ইচ্ছা ছিল আমার সঙ্গে দেখা করবেন, আমি বলেছি না, হেলিকপ্টারে যদি আনতে পারেন আনুন, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ ওনার কষ্ট বাড়বে। ওনার প্রতিনিয়ত রক্ত বেরিয়ে যেত শরীর থেকে, আর প্রচণ্ড যন্ত্রণা ছটফট করতেন। বলুন না, হোমিওপ্যাথি ওষুধে এমন কি আছে যেখানে মরফিন ইঞ্জেকশন নির্দিষ্ট সময় পরে যন্ত্রণা আবার শুরু হয়ে যায়? কি আছে হোমিওপ্যাথি ওষুধে? উনি ওষুধ সরিনামে আছেন এখন। উনি রাতে ঘুমোন, উনি ক্ষুধার খাবার খান। উনি বলেছেন ওনার স্বামীর মুখে, উনি বললেন যে আমার স্ত্রী বলেছে ওনার সঙ্গে দেখা না হলে আমি হয়তো কবেই মারা যেতাম। তো নিশ্চয়ই হোমিওপ্যাথি ওষুধ এরকম অ্যান্টি ক্যান্সারাস কোনো ড্রাগ নেই? কি আছে? আছে ভাইটাল ফোর্সকে ডিজিজ অবস্থা থেকে হেলদি অবস্থা ফিরিয়ে দেওয়া। আমি তাই আপনাদেরকে বলতে এসেছি, ভাই রুগীর কথা ভুলে যান। ভাইটাল ফোর্স কোন ড্রাগের, ভাইটাল ফোর্সের কী চরিত্র সেটা বুঝুন এবং তাকে হেলদি করবার চেষ্টা করুন। জ্বর আপনাকে সামনে আপনার নিজেই যথেষ্ট। জ্বর তো কমা, হয়তো লেখা আছে নো ম্যালিগন্যান্সি, নো গ্রানুলোমা ইজ সিন। কে করেছে? ভাইটাল ফোর্স। আমি করিনি। আমি সরিনাম পিপিমিলেসিমাল দিয়ে তার ভাইটাল ফোর্সকে চাঙ্গা রেখেছি। এটাই আমার ডিউটি ছিল, আমি তাই করেছি। ক্যান্সারের যন্ত্রণা কমাবার আমার কি সাধ্য? মরফিন ইঞ্জেকশন যেখানে পারে না। তাই যদি হয় তাহলে ভাইটাল ফোর্সকে ঠিক করে আমরা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা আমরা সব ঠিক করতে পারি। তাই রোগীর কথা শুনবো, ওষুধ দেবো তার ভাইটাল ফোর্সকে। আমাদেরকে আমার এই লেখাগুলি থেকে বুঝতে হবে কোন ড্রাগের ভাইটাল ফোর্সের কী চরিত্র। ফলে আমি কিছু মাথায় রাখবোই না। অস্টিওমাইলাইটিস, পুঁজ বেরিয়ে যাচ্ছে, পুঁজের সঙ্গে হাড়গুলো টুকরো টুকরো বেরিয়ে যাচ্ছে। বলুন না, কী ওষুধ দেবেন? এবার তো কয়েকবার অপারেশন করেছে, আবার শুরু, পা তো ছোটো হয়ে গেছে, 2বার অপারেশন করে কেটে বাদ দিয়েছে। তো কি এমন ক্ষমতা আছে ওষুধের যে বন্ধ করলে? আসলে বন্ধ তো করেছে ভাইটাল ফোর্স। ওষুধ তো দেওয়া হয়েছিল ভাইটাল ফোর্স আইডেন্টিফাই করে। এই কথা আমি বলতে এসেছি। কেমন করে আমরা ভাইটাল ফোর্সকে চিনবো, আইডেন্টিফাই করবো? কেমন করে ভাইটাল ফোর্সকে রেকটিফাই করবো মেডিসিন দিয়ে? এবং কি হবে আমাদের চলার পথ? আমি কিভাবে চললে আমি ভাইটাল ফোর্সকে সহজে চিহ্নিত করে স্মুথলি এগিয়ে যাব? দেখো, আপনার ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা চলে গেছে, বুক ব্যথা বেড়ে গেছে, গরম জল খেয়ে ফোন করুন। ফোন করবে না, কারণ ব্যথা চলে গেছে। ওষুধ দেওয়া হয়নি মাথা ব্যথার জন্যে, ওষুধ দেওয়া হয়নি বুক ব্যথার জন্যে, শুধুমাত্র ভাইটাল ফোর্সে রেকটিফাই করা হয়েছিল। সেই ঢুকেছে, ফলে রোগী কি নিয়ে এসেছে ওটা আমার কোনো মাথা ব্যথা নেই। তবে একটা সময় আপনারা দেখতে পাবেন, যখন আরও আমার সঙ্গে চলবেন, এটা রোগী এসছে বলছে, দেখো আমার ডাক্তার বলে দিয়েছে যে হার্ট হয়ে গেছে, এই নিয়ে ট্রান্সপ্লান্ট করতে হবে।
কত না এক এক পায়ের জন্য 60 লাখ, তাহলে কত হলো 1,20,000। আমি বললাম কথাটা খুব ভালো, আপনি 1,20,000 পরে এখন 2টো পা আছে, তখন 4টে পা হবে, পয়সা দিয়ে তো পা বাড়বেই, পয়সা তো এমনি এমনি নয়। উনি বললেন আমি ডাক্তারকে বলেছি আমি মরে যাই ভালো, অপারেশন আমি করবো না, কেসটা এখানকার। তাই বললাম আমি আপনাকে কথা দিলাম আপনি অপারেশন ছাড়াই বেঁচে থাকবেন, বাকি জীবনটা সুস্থ পাবে, তবে কলকাতায় আসতে হবে। দোয়া হয়েছে, কোনটা দেওয়া হয়েছে কেন কথা শুনলে একটা আইডিয়া হয় কিরকম। আচ্ছা আপনি ক নম্বর বাচ্চা আপনার মা মায়ের? এত নম্বর। বাকিরা কি জন্য বকা খেত, আপনি কি জন্য বকা খেতেন, মার খেতেন? উনি বললেন বকা খেয়েছিলাম ছোটবেলায়, বড় হয়ে থোড়ি না খেয়েছি, তখন তো বুদ্ধি হয়েছে। এই সিমিনামের পেশেন্টরা এই বুদ্ধির কথা বলে, তা তো জানেন তো অনেক অগাছ কাকাজ করেছি, অনেক মার গালাগালি সব খেয়েছি, কিছু বুদ্ধি হলো। আরে বুদ্ধি হলো ক বছর? এখন আমি 6-এ পড়ি, তখন তো বুদ্ধি হয়ে গেছে। এই কেস কিন্তু সিভিলিজম বুদ্ধি হয়েছিল। সরিনাম বলবে কি শুনুন। আচ্ছা আপনি কেন বকা খেতেন? ওই ঘুরে ঘুরে বেড়াতাম, যাত্রা থিয়েটার নাটক এইসব। তারপর বড় হলেন ও বকচই, আরো বড় হলেন বকা আমার জীবন থেকে যায়নি। তারপর আপনার বিয়ে হলো, বিয়ে হলো তো ওই জন্যই বিয়ে দিল যেন আমি ঘর নেই আয় করি, সে আমি ওই রকমই। তারপর এখন বউ বকে, তারপর এখন এই বৃদ্ধ বয়সে বললো আর শরীর পারে না। আমি বললাম আমি আপনাকে শরীরটাকে ঠিক করে দেবো, আবার যাবো। 60 বছরের বৃদ্ধ বললো আবার যাত্রা থিয়েটার করবো, কোথায় ঘুমিয়ে গেছে রোগী চলে যাবে কি? 60 বছরের তখনও যাত্রা থিয়েটার করে বেড়াতাম, এখনো করবো যদি আমার শরীরটা একটু ভালো হয়। কোথায় বদলালো? বুদ্ধি কবে হলো? শ্রীরাম বলেছিল যে বুদ্ধি হলো আর বকা খায়নি, এর বুদ্ধি কবে হলো? 60 বছরও হয়নি। শুনুন স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে ছেলেরা ভর্তি হয়েছে 200, পরীক্ষা দেবে 200, ক্লাস করে 10। আমি স্যারকে বলেছি উইথ ডিউ রেসপেক্ট, বললাম স্যার হোমিওপ্যাথি অর্গানোমেটিক্যাল রাখবেন, সেটা 10 জনই যাবে, কারণ ওটা করলা উঠছে জানেন তো তিতো। কিন্তু যদি আপনি টক মিষ্টি চাটনি করতে পারেন আপনার বক্তব্য দিয়ে, তাহলে কিন্তু আরে যাই স্যার না স্যার গল্প বলবে, হোমিওপ্যাথিক গুলিমার গল্প তো শুনুন। আমি এটা বলেছি হোমিওপ্যাথি বিজ্ঞান সত্য কথা, কিন্তু একটা ভাষাকে দুভাবে বলা যায়, একটা করলা দিয়ে আর একটা চাটনি দিয়ে, টক মিষ্টি চেটে চেটে খাওয়া যায়। তো যদি আপনার কাছে ব্যাপারটা চাটনির মতো হয়, আপনাকে আমাকে কিছু মনে করে দিতে হবে না, আপনি নিজেই এগিয়ে যাবেন বীর গতিতে। তো চলুন আমরা পরের আলোচনায় আবার ফিরে যাই। পোস্ট ট্রমা সিনড্রোম নিয়ে আর কিছু বলছি না, পরের কথায় যাবো। পোস্ট ট্রমা সিনড্রোম PTS। আপনাকে যদি বলতে বলি সবাই বলবে, আমি জানি অনেকের অনেক কোশ্চেন আছে পোস্ট ট্রমা সিনড্রোম। এবার যাই আমরা PTS, পোস্ট ট্রমা সিনড্রোম। ট্রমা মানে আঘাত নয়, আরো কিছু। আচ্ছা পোস্ট ট্রমা সিনড্রোম মানে আঘাত নয়, ট্রমা মানে আঘাত নয়। শুনুন কে না কে বলছেন, তা কার্বোমের চ্যাপ্টারে সম্ভবত 33 নম্বর প্যারাগ্রাফে হবে, 30 আর 33 বলছেন প্লিজ আপনারা বাংলা পড়বেন না যেন, কেমন দয় আপনার বাংলা প্লিজ, ম্যাথমেটিক্যাল অর্গানন বাংলা পড়বেন না, ইংলিশে পড়বেন, ইংরাজি শিখবেন, কষ্ট করবেন। কীরকম ব্যাপারটা, আমি ইউনিভার্সিটি ও দেশে, আমি এদেশ থেকে, শুনুন আমার বাড়ি কিন্তু এদেশে, হ্যাঁ আমি হচ্ছে BL কলেজে পড়তাম 73 সালে, না দৌলতপুর BL কলেজ। আমি জন্মেছি লোহাগাড়া থানা বসপটি গ্রাম। আমি লোহাগাড়া স্কুল থেকে আমি মাধ্যমিক পাস করি, এরপর BL কলেজে পড়ার জন্য আমি দৌলতপুর চলে যাই। 2 বছর পড়ার পর আমার মা, যেহেতু আমাদের কোনো আত্মীয় দেশে নেই, আমার মা আমাকে ওখানে রেখে আসেন। আমি ও দেশ থেকে ইউনিভার্সিটি পাস করি, তারপর গ্র্যাজুয়েট হই। কি জন্য আমরা বলতে গেলাম ইংলিশ বাংলা,
তো আমি এই 12 ক্লাস পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বাংলায় পড়েছি। ও দেশে গিয়ে বিএসসি তখনও সায়েন্স, বিএসসি তখনও বাংলায় কোনো বই লেখা হয়নি, আমার পরে হয়েছে। এইবার তো বড় বড় মোটা মোটা বই, তারপর ইংলিশে। কিন্তু এখন কিন্তু আমি ইংলিশে লিখি, নিজে নিজে লিখি ইংলিশে। সেই জন্যে ভয় আমারও লেগেছিল, আপনাদেরও লাগুক, আমি তা চাই। সেই ভয়কে জয় করে আপনি আসুন, আবার নতুন করে শুরু করুন। আমিও জানি অর্গানের মানে, আমিও জানি ফিলোসফির মানে, কারণ আপনি ফিলোসফির মানে ভালো না বুঝতে পারেন। আমি অবশ্য লিখেছি, স্যার বাংলা করেছেন, আপনার সব কঠিন দিকগুলিকে স্যার সহজ করে দিয়েছেন। তো সেই জন্যে কিন্তু আপনারা নিজেরাও পড়াশোনা করুন, কয়েকটা চ্যাপ্টার জেনে নিন। আমিও পড়াশোনা করি, কেন ফিলোসফি এখনও পড়ছি, চেষ্টা করছি আরও ওষুধ বাড়াবার জন্যে, কিন্তু অনেক চেষ্টা করে আরও এগোতে পারিনি। আপনারা যদি আমাকে একটু করে হেল্প করেন, আমি সেসব ওষুধ নিয়ে ভাববো। কারণ আপনারা আমার লেখা যখন পড়বেন, আমি 150-র উপর ড্রাগ নিয়ে কাজ করেছি, সেখান থেকে আমি কমিয়ে 10-এ এনেছি। এর মানে এই নয় 10টা নিয়েই কাজ করেছি, 150 দেশি বিদেশি ড্রাগ নিয়ে বাইরে থেকে বই আনিয়েছি। কুরিয়ার কস্ট নয়, শুধু ওই ইন্স্যুরেন্স কস্ট ছিল 15,000 টাকা, এমন এমন বই আছে, শুধু ইন্স্যুরেন্স, বইয়ের দাম আলাদা। বইটা ঠিকঠাক না পৌঁছে গেলে কোম্পানি টাকাও দেবে আমাকে, সেই ইন্স্যুরেন্স করা হয়েছিল। সেই সব বাইরে থেকে বই এনে আমি পড়াশোনা করেছি, লিখেছি, দেখবেন আমার বইগুলোতে আছে। তো এই বইগুলোতে নয়, যে বইগুলো আমি আনিনি, যেটা আমার দেশে রয়ে গেছে। আপনারা যদি কখনো পড়তে জানতে ইচ্ছা করে, তাহলে আমার দেশে আসুন। বাকি 2015 সাল থেকে এইগুলো বই বছরে 2টো করে বের হয়, আরও আছে কপি। এখানে যদি হয় কত, 2 বছর, এই 1.5 বছরেরটা আছে, তার মানে বাকি আছে হচ্ছে 3 বছর, 4 বছরেরটা বোধ হয়। তো সেই সব বইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি আজ 10টা ড্রাগ নিয়ে এসেছি, কিন্তু একসময় তো আমি 150 ড্রাগ নিয়ে কাজ করেছিলাম। আমি মুখ ফিরিয়ে নিয়েছি, এমনি এমনি নয়, সেগুলো নিয়ে কাজ করেছি, লেখালেখি করেছি। তারপরে যখন দেখেছি মনে হচ্ছিল অমলেট, পরে দেখে ডিম ভাজা, ডিম ভাজা দেখে আমি অমলেটের মোহে আমি খেতে গেছিলাম, পরে দেখলাম ডিম ভাজা নিয়ে এসছে, হাঁটাও, আমি খাই না। তো সেই জন্যে আমি ওগুলো নিয়ে কাজ করেছি। কস্টিকাম, ল্যাকেজি, একবার দেখলাম একটা লেখা ফেসবুকে কেউ লিখেছে, ল্যাকেজিস ছাড়া কি করে হোমিওপ্যাথি হতে পারে, সেটা আসেনি। তোর কথা হলো ল্যাকেজিস কেন, সব ড্রাগই লাগবে, কিন্তু কথা হলো আমরা যে পৌঁছে গেছি আর্লি লাইফে, মায়ের পেটে। তো পৃথিবীতে এমন কোনো ম্যাথমেটিক্যাল লেখা হয়নি যে মায়ের পেটে ড্রাগকে চিনবো। যা লিখেছি আমি লিখেছি, মায়ের পেট থেকে ড্রাগ চিনবো। হয়নি জন্ম এখনো। আমি তো এও বলেছি, আপনি আজ বলতে পারবেন যাদের বিয়ে হতে যাচ্ছে আগামী দিন, ওর সঙ্গে কথা বলে ওদের বাচ্চা কি হতে পারে, আপনি তাও বলতে পারবেন। কিন্তু ম্যাথমেটিক্যাল তো লেখা হয়নি সেভাবে। তাহলে তুমি বলো ল্যাকেজিসের মায়ের গর্ভে কি হবে, ল্যাকেজিস জন্মবার পর কেমন আচরণ করবে, ল্যাকেজিস 5 বছর বয়সে কেমন আচরণ করবে, ল্যাকেজিস 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর কেমন আচরণ করবে। এরপরে ভাববো ওর বিকল্প কেউ এখানে 10-এর মধ্যে আছে কিনা ভাববো। সব ড্রাগ নিয়ে তো কাজ করেছি, ইউজ করেছি, তবু কেন রাখিনি। আপনাদের মনে হতে পারে স্যার কস্টিকামগুলো কোথায় গেল, পিপিআর বলবেন ককুলাস ইন্ডিকাস কোথায় গেল, আপনার অনেক প্রশ্ন, অনেক কথা। কিন্তু যখন আপনি আর্লি লাইফে ফিরে যাবেন, তখন দেখবেন সব ফিকে হয়ে গেছে, পড়ে আছে এইটা 10টি ড্রাগ। তো পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, কেন সাহেব তার ম্যাথমেটিক্যাল ওই কার্বনের চ্যাপ্টারে 30 আর 33তম প্যারাগ্রাফে লেখা বলছেন, রুগীটা এত বেশি মাল্টি ড্রাগিং হয়েছে, ডাক্তারবাবুদের হাত ঘুরে ঘুরে, বিভিন্ন থেরাপিউটিক সিস্টেমের হাত ঘুরে ঘুরে, আজকে কোনো সিমটম অবশ্য নেই যাকে নিয়ে আপনি ওষুধ দিতে পারেন। ওনার ইংরেজি গণনার একটা অংশ হলো, আমার লেখার মতো সব পেয়ে যাবেন, না লিখলেও চলবে। When you are in a confusing state, we are thinking what medicine should give, then you give carbamide. মানে হলো শুনুন, এটা পোস্ট ট্রমা সিনড্রোম। ট্রমা কেন? আপনি একটা ওষুধ দিয়েছেন, আপনার বস, আপনার স্যার একটা ওষুধ দিয়েছে, আপনার প্র্যাকটিসার মেডিসিন স্যার একটা ওষুধ দিয়েছে, যেহেতু মেলেনি তাহলে প্রতিবাদ তার মাথায়। এই তো হচ্ছে ট্রমা, তো হচ্ছেই। আজকে ট্রমা হতে হতে আর কোনো দিশা নেই। আমি তো বলিনি, কেন বলেছে, তখন আপনি কার্বোভেজ দিন, কারণ পোস্ট ট্রমা
মানে হলো এই আঘাত করেছে বিভিন্ন থেরাপিউটিক সিস্টেমের বিভিন্ন ডাক্তারবাবুরা, দিয়ে দিয়ে কিছুই আর পাওয়া যাচ্ছে না। কোনো সিমটম মনে হচ্ছে কস্টিকামের, কোনো সিমটম মনে হচ্ছে ল্যাকিসিসের, কোনো সিমটম মেডোরিনামের, হসপস ক্যারোটিক স্টেট, দেন ইউ গিভ কার্বোভেজ। দিন আর দেখুন মজাটা কোথায় কার্বোভেজ। কালকে কার কেস ছিল ক্যান্সার, অল্প বয়সী একজন মহিলার কার কেস ছিল? আছো সে সিরাজগঞ্জ, মজিদ আছো? খবর নিছো? কি নিছো? স্যার ও এখনো মোটামুটি ভালো আছে স্যার। আচ্ছা, কথা হচ্ছে এই জন্য না, ক্যান্সার আমি মোটাই ভালো করে দেয়নি, এটা আপনাদেরকে জানার উদ্দেশ্য ছিল ওরও একটা ক্যান্সার হোমিওপ্যাথের কাছে কখন আসে? সবাই যখন মেলে মেলে শুয়ে দেয় তখন বলে ভাই সবাই বলছে তার বাঁচবে না, হোমিওপ্যাথের দেখাও। ভাবটা এইরকম, হোমিওপ্যাথি ডেথ সার্টিফিকেট লেখার জন্য বসে আছে। এমনই একটা কেস, কার্বোভেজ কেসটা যখন আমি অন্য রোগী দেখছিলাম কাল, ওর স্বামীর ঘাড়ে মাথা দিয়ে এমনি করেছিল, মানে ঘাটটা সোজা করতে পারছিল না। পরে কিন্তু সোজা করে বসে খুব দৃঢ় স্বরে তার বক্তব্য রেখে গেছে। না তাই বলে তো ভালো হয়ে গেছে সে কথা। কথা হলো যেখানে একটা মানুষ ক্রমাগত বুকে বুকে শেষ হয়ে যাচ্ছে, তো কার্বোভেজ তাকে পথ দেখিয়েছে পোস্ট ট্রমা সিনড্রোম। একে অনেকদিন বাঁচিয়ে রাখা যাবে। যে স্বামী আবার ভাবছে, স্বামী ইয়ং, বউটা ইয়ং, ছোট্ট একটা বাচ্চা, কোথাও হচ্ছে মরে গেলে ঘরে নিয়ে একটা বিয়ে করতে পারি। এ মরছে না বাচ্চা ওরা, সেটা মরবে কবে? আমি ওকে বললাম দেখো বাবা, চট্টগ্রামে বিয়ে তোমার হচ্ছে না, মরবে না। আমি এখানেই বলেছি যে আমাদের আপনাদেরকে। তো সেই জন্য দেখুন কার্বোভেজকে কেন দেওয়া হয়, গ্যাস অম্বল ইত্যাদি, তাও কার্বোভেজ 13 নয় কার্বোভেজ 6। দেখবেন লেম্যান গুলো দোকানে কি বলে, ভাই বড়িতে কার্বোভেজ 6 দাও তো, বলে 30 দাও তো। কিন্তু কার্বোভেজ এমন মেডিসিন নয়। আমার স্যার তখন বলছিলেন যে অ্যাক্সিডেন্টে আর্নিকা, সিমফাইটাম, রুটা, হাইপেরিকাম এদের দরকার নিশ্চয়ই আছে, কিন্তু কথা হলো কিসের জন্য আছে? আঘাতের জন্য আছে। আমি স্যারকে একটু রেকটিফাই করে বলছি, অ্যাকচুয়ালি আমাদের মেডিসিন কিছু নেই আঘাতের জন্য, তার মানে ওষুধ নেই, আছে তো বটেই। এই লোকটাকে আগের দিন দেওয়া হয়েছিল ব্যাসিনি নাও কেন ইত্যাদি। কল্পনাটা ভাবি, ছোটবেলায় মায়ের কোলে কোলে ঘুরতো, কারো কারো কোলে কোলে আত্মার কোলে চলে যেত, মা খুঁজে বেড়াতো বাচ্চা আমার কোথায়। এই যে দেখুন এই টিউবারকুলার ডায়াবেটিস বাচ্চারা, মা বুঝতে পারে বুকটা টান টান করে, দুধ এসেছে মানে বাচ্চা খিদে পেয়েছে। আর এই বাচ্চাগুলো এমন বদমা, ও ঘুরতে পারলে না থাকে ক্ষুধা, না থাকে ঘুম, ও সব করে কল্পনা পড়ায় রয়েছে। মা খুঁজছে, আরে ও নিশ্চয়ই খিদে পেয়েছে, খাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর দেখলে এক বাড়িতে বসে ওই কোলে কোলে তো হাসি খুশি করতো, এই তোমার বাচ্চাটাকে দাম খুঁজে পেয়েছে, তোমার বাচ্চা খাওয়া তো আমি দিয়ে আসলাম, তুমি কি আমাকে বকছো কেন? ও দেখো তোমার বাচ্চা কি করছে, হাসছে, দেখো। দেখলেন তো, খিদের টাইম হয়ে গেছে, মা বুঝে গেছে, বাচ্চা বুঝেনি, ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবুন এমন একটা কেস ব্যাসিলাম দেওয়া হয়েছিল, আপনি জেনে নিয়েছেন ছোটবেলা। যাওয়ার পথে ও ওই রাস্তায় একটা খোয়াতে লেগে নখ উঠে গেছে, আর রক্ত আর ব্যথা। হাইপেরিকাম না, আমি তো বলেছি মানুষকে ওষুধ দেবেন না, আঘাতকে দেবেন না ভাই, না ম্যালেরিয়া, না আঘাত, না জ্বর, না সর্দি কাশি। তো ব্যাসিলাম তো আঘাত লেগেছে ভাই, তো নার্ভ এন্ডিংস ওখানে, তো তার জন্য কিছু করো, হাইপেরিকাম দাও। আমি বলি ওই আঘাতটা রেকটিফাই করবে ভাইটাল ফোর্স। আমি সেই ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করেছি যে ব্যাসিলাম সিএম দিয়ে থাকে, তো কিছু তো না বলবো ভাই তুমি একটু কি বলবো, শেক গরম পানি করে কিছু দিও, কারণ খসড়া কে সারাবে গো? ভাইটাল ফোর্স সারাবে। কার ভাইটাল ফোর্স? ওর ব্যাসিলামের ভাইটাল ফোর্স, ব্যাসিলাম সারাবে। হাইপেরিকামের কি দরকার আছে? কারণ হাইপেরিকাম কি করে? আঘাত ছাড়া। আর ব্যাসিলাম ওনার ভাইটাল ফোর্স কি করবে? পুরো সিস্টেমটাকে অটো রেগুলেটেড করে ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে, ক্ষত দ্রুত শুকিয়ে দেবে। কে করবে? আমি নই, আমার কোনো দায় নেই। আমি বললাম ভাই কোনো চিন্তা নেই, আমি আছি, শুনে ফোন করো, যে ব্যাসিলাম খাওয়ানো আছে সেই ঠিক।
আর যদি সিএম খাওয়ানো না থাকে আমি বলবো তুমি সিএম জলে মিশিয়ে 3 বার খেয়ে নাও। এই 3 বার খেয়ে নাও ব্যাপারটা একটু বলি, আপনারা যারা পুরোপুরি শোনেননি কথাটা, আমার লেখার মধ্যে আছে, আমি শুধু একটু রেক্টিফাই করেছি। 200 হোক আর সিএম হোক, যাই ঠিক করা হলো তার জন্য 1টি বা 2টি দানা 1 গ্লাস জলে ফেলুন। তো কালকে অনেকে কি করা হয়েছে, কোথাও এখানে গ্লাস পাবে তো 500 বোতল কিনতে বলা হয়েছে, 250 খেয়ে নিয়ে যাচ্ছে, আর 250-এর মধ্যে ছিল, 1টা বা 2টি দানা ফেলে দেওয়া হয়েছে। এটাকে 1 আর দুধ থেকে যেমন 50 মিলিসিমাল খাওয়ানো হয়, এরকম করে ঝাঁকি দেওয়া হয়েছে। ঝাঁকি দেওয়ার পর বলা হয়েছে আপনি 1 সিপি বা 1 মুখ খেয়ে নিন। 15 মিনিট পর আবার ঝাঁকি দিন 15টা। আমি আমার লেখাতে লিখেছি 10 ঝাঁকি, স্যারকে বলেছি 15 লিখে দিতে। 15 ঝাঁকি 15 মিনিট অন্তর 1 সিপি 3 বার মাত্র ফেলে দিন, জলটা বোতলটা ফেলে দিন। আর যে পানিতে আপনারা গ্লাসে বানিয়ে খাবেন, 250 গ্লাসে 200 সাধারণ জল দিন, একটা বুড়িয়া বা 1 দানা বা 2 দানা দিয়ে দিন, দিয়ে চামচ দিয়ে ক্লকওয়াইজ 15 বার ঘোরান, 1 চামচ খান, দেখে রাখুন। 15 মিনিট পর আবার 15 বার ঘোরান, 1 চামচ খান, দেখে রাখুন। 15 মিনিট পর আবার 1 চামচ খান, 3 বার খাওয়া হলে ফেলে দিন ওষুধটা, আর চামচ আর গ্লাস থেকে গরম জল দিয়ে দিন। এটা হচ্ছে সেন্টিসিমালের বেলায়। আর 50 মিলিসিমাল বেলায় তো এমনি 500 থেকে একটু কমিয়ে নিয়ে 1টা দানা বা 2টো দানা ফেলুন, আর ওইরকম 15 থেকে 1 সিপি যতক্ষণ অন্তর খেতে বলা হবে খান। সে দিনে 1 বার হতে পারে, দিনে 10 বার হতে পারে, দিনে 50 বার হতে পারে, অবস্থার পরিপ্রেক্ষিতে। প্রবলেম আছে তো সেন্টিসিমালেই যাবেন, লেখা আছে সব আমার লেখার মধ্যে। তো এই যে সেন্টিসিমাল দিলেন, আপনি শুরু করবেন কোথা থেকে? কমপক্ষে 200। কিন্তু যদি হাইলি ইনফেকশাস ডিজিজ হয়, বারবার এই ইনফেকশন ঘুরে ঘুরে আসছে, সে ভাববার কোনো দরকার নেই, আপনি সিএমই দেবেন। কোন ড্রাগ? সে তো যা হিসাবে হবে তাই, ছোটবেলায় সে কী করতো, মায়ের গর্ভে সে কী করতো ইত্যাদি। তাহলে পোটেন্সির ব্যাপারটা নিয়ে আমি ডিটেলস কিছু বলবো না, কারণ সব লেখা আছে। শুধু 10টি পুরো করেছি এই পার্থক্য, বাকিটুকু আর বললাম। মেন্টালি ডিস্টার্ব হলে 50 মিলিসিমাল, ফিজিক্যালি ডিস্টার্ব হলে সেন্টিসিমাল। দুটো ডিস্টার্ব একসাথে বেশি হয়, তখন আমি মেন্টালটাই কি বেশি গুরুত্ব দেবো? আমি 50 মিলিসিমালেই যাবো। পেশেন্ট বলে দেবে, এবার আমি কী করবো? পেশেন্ট দ্রুত সিমটম সিস্টেম পোটেন্সি এক্সস্ট করে যাচ্ছে। 01 কিছুদিন ভালো হইলো, 02, 03, 04 ইত্যাদি করে খুব দ্রুত আপনি তখন সেন্টিসিমাল 1টা 2টো দিয়ে দেখতেই পারেন। কিন্তু আবার এর সঙ্গে একটা মিল আছে, কিন্তু হেফাজত নয়। এ নিয়ে একটা লেখার মধ্যে আছে, এটা কেমন করে পোটেন্সি ঠিক করতে হয়। দেখুন, এটা লিখেছে রঞ্জন শঙ্করন, 6-এর এগেনস্টে 01, 02। আমার লেখার মধ্যে ডিটেলস পেয়ে যাবেন, আমি শুধু সংক্ষেপে একটু বলি। 6 পোটেন্সির এগেনস্টে 50 মিলিসিমাল হলো 0/1, 0/2। 30 এগেনস্টে 50 মিলিসিমাল হলো 0/3, 0/4। 200 এগেনস্টে 50 মিলিসিমাল হলো 0/5, 0/6। 1 ml এগেনস্টে হলো 0/7, 0/8। 10 ml এগেনস্টে 0/9, 0/10। 50 ml এগেনস্টে 0/11, 0/12। CML এগেনস্টে 0/13, 0/14। এই হচ্ছে ডক্টর রঞ্জন শঙ্করের হিসাব। মানে আপনি 200 দিয়েছিলেন, তোকে ঠিকঠাক ছিল। 1M 200 আর 500, তো ভাবুন 500 ঢুকে নিতে পারলো না। ওটাই তো ভালো ছিলাম, এটা তো কষ্ট হচ্ছে আমার। তাহলে কি হলো?
200 কি ছিল 56 আপনি 06 এ যাবেন 06 দেখুন কমার ভালো হয়ে গেল তারপরে 07 এ যাবেন আপনার জমা এই দেখে এই অশান্তি করার দরকার নেই কারণ দেখুন 200 পর 500 অনেকটা গ্যাপ 500 পরে 1000 আরো কিছু অনেকটা গ্যাপ 1000 থেকে 10000 আরো গ্যাপ 10 থেকে 50000 আরো গ্যাপ 50 থেকে 1 লাখ আরো গ্যাপ কিন্তু এখানে তো আপনি ইচ্ছা করলেই 1 2 3 4 5 6 7 8 দিতেই পারেন ডায়াবেটিস যদি থাকে কথা হলো ডায়াবেটিসটা এখানে খুব বড় ফ্যাক্টর হবে না নির্ভর করছে ওই জন্য বলা হয় আপনি আগে 1 ডোজ 200 দিন দিয়ে শুনুন দিয়ে আপনি আইডিয়া করে নিন এর সিস্টেম 200 কে নিতে পারলো কি পারবেন যদি দেখেন পেরে গেছে তো ফাইন আপনি 05 এর পরে চলুন না পারেনি 03 এ আসুন পাচ্ছে না 02 এ আসুন পাচ্ছে না 01 এ আসুন তার ডায়াবেটিস নো প্রবলেম কারণ ডায়াবেটিসটা পেশেন্টের হ্যাঁ বলেছিলাম আমি পরে 01 দিয়ে দেখেছি এরকম কিছু হচ্ছে না সেইটা নয় কথা হলো ডায়াবেটিস কেসে কি থাকে বলতো অ্যাক্টিভ ডায়াবেটিস মেলাইটাস কি চিনি দিলে পিঁপড়ে আসে ডায়াবেটিস থাকলে ব্যাকটেরিয়া ভাইরাস খুব সহজে অ্যাট্রাক্টেড হয় তো 01 কি করে না ওদেরকে পকেট করতে সাহায্য করে আপনি এমন কেস পেতে পারবেন কখনো দেখবেন বুকে একটা ইনফেকশন ছিল আপনি জানেন না পেশেন্ট আপনাকে অ্যালার্ট করেনি কিছু বলেনি আপনি বললেন 0 আপনি কুমার বানিয়ে দিয়েছেন 8 ঘন্টার মধ্যে পেশেন্ট বললেন তোমার কি আসছে তার মানে আপনি বুঝে নিন আপনার কাছে ব্লাড রিপোর্ট ছিল না নিউট্রোফিলের সব থেকে কি আর নিউট্রোফিল বেশি হয় ইনফেকশন বেশি থাকলে অ্যাকিউট ইনফেকশন নিউট্রোফিল বেশি আসে ক্রনিক ইনফেকশন লিম্ফোসাইট বেশি আসে তো আপনাকে তো পেশেন্ট বডি সবসময় দেখাবেন না তা তো ওই যাবি ব্লাড পরীক্ষা করে এসেছি দেখুন নিউট্রোফিল দেখাবেন আপনি জানেন আপনি অ্যাডভান্স কেস হিসেবে 01 চালু করেছেন 8 ঘন্টার মধ্যেই রোগী বলবে আমার তোমার ক্যান্সার স্যার ব্যবস্থা করুন আমি মারা যাবো তো বুঝে নিন হাই ইনফেকশন ছিল ভিতরে সঙ্গে সঙ্গে আপনি 3 শুরু করুন বা 2 শুরু করুন নিউট্রোফিল তো হলো ম্যাক্রোফাজ ও এনগালফ করে কক 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 করে খেয়ে নেয় ইসোফিল খেয়ে নেয় কিন্তু এক্ষেত্রে অ্যাকিউট ইনফেকশন নিউট্রোফিলের অ্যাক্টিভ ভূমিকা অ্যাকিউট ইনফেকশনে এর সব ভূমিকা তাই তো আমরা যদি ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে রাখি কোন ইনফেকশন ঢুকেছে সোরিক মায়াজম অরপিডোমিনান্ট নেই ডিসিসিভ আছে ভাবুন গনোরিয়ার জার্ম ঢুকেছে ভাবুন টাইফয়েডের জার্ম ঢুকেছে যাই ঢুকেছে সব যেহেতু ভাইটাল ফোর্স ওকে আছে ধরুন ম্যাক্রোফাজ মানে ইন্ট্রোফিলগুলো ওকে আছে যেই মাত্র ঢুকলো সঙ্গে সঙ্গে করছে কখন খায় না এইডস যদি হয় হ্যাঁ না স্যার এই ক্ষমতা নিউট্রোফিলের সব থেকে বেশি এইডস হয়েছে কি হয় T4 সেল এরা যখন শেষ হয়ে যায় তখন এইডসের সিমটম ডেভেলপ হ্যাঁ স্যার ঠিক আছে এরপর পোস্টমাই হচ্ছিল স্যার তো ওই কথা বললেন যে যখন মাল্টিপ্লাইং হয়েছে মানে বিভিন্ন জনের মাথায় বাড়ি মেরেছে অনেকগুলো ক্ষত হয়েছে ফলে আপনিও কোনো চরিত্র পাবেন না আর প্রবেশ দিন এই একটা দিক আর একটা দিক হলো মিসেলস হয়েছিল দেখুন আমার এই ম্যাগাজিনটাতেই আছে এইটা চলো হ্যাঁ এই ম্যাগাজিনটা আছে ওগুলো প্র্যাকটিসার মেডিসিন থেকে আমি লিখেছি যে মিসেলস হওয়ার পরে কমপ্লিকেসি কিভাবে ডেভেলপ করে এবং বিদেশি রাইটাররা কোন কোন দিক থেকে তুলে ধরেছেন এই ম্যাগাজিনে আছে মিসেলসের পরে কি কি হয় তো বলা আছে মিসেলসের মতগুলি না আপনি কোনো কাজ পেতেও পারেন নাও পারেন কিন্তু কার্বোভেজ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন হয়েছিল টাইফয়েড আমাদের হোমিওপ্যাথিতে আছে টাইফয়েডের নাম দিতে হয় আপনি কাজ পাবেন কি পাবেন না আমি জানি না কিন্তু কার্বোভেজ কিন্তু আপনাকে দিশা দেবে পোস্ট ট্রমা সিনড্রোম এর মধ্যে কিন্তু মিসেলস পড়ে টাইফয়েড পড়ে মাম প্যারাটিন নাম দেওয়া হয় হোমিওপ্যাথিতে কাজ পেতেও পারেন নাও পারেন কিন্তু কার্বোভেজ আপনাকে হতাশ করবে না
বার্ন পুড়ে গেছে, বইতে লেখা আছে কস্টিকাম দিতে হয়। আমি জানি না কাজ করবে কি করবে না, কিন্তু কার্বোহাইড আপনাকে হতাশ করবে না। টাইফয়েড গেল, বার্ন গেল, অ্যাক্সিডেন্ট, ম্যালেরিয়া, মাউস ম্যালেরিয়া, ম্যালেরিয়া ম্যালেরিয়া হয়েছিল। ম্যালেরিয়া দেখে কোনো নসর আছে নাকি? কি বললাম ধরে না, ও ভাই কাজ হবে কি হবে না আমি জানি না, সম্ভবত হবে না, কিন্তু কার্বোহাইড আপনাকে হতাশ করবেন। কার্বোহাইড্রেট মাল্টিভেরিয়াস ভূমিকা, ভাবুন আপনারই কেস, আপনি এদের হাউস ফিজিশিয়ান, অনেক রকম ওষুধ পাল্টে ফেলেছেন, কিন্তু পেশেন্ট ভালো নেই, আপনি দিশে আর এবার আপনি কী করবেন? কিছু হতাশ হওয়ার দরকার নেই, এক ডোজ 200 খাইয়ে দিন, রুগী আস্তে আস্তে বাড়ি যাবে, আপনি ভাববার অনেক সময় পেয়ে যাবেন। টিউমার কিন্তু পোস্টমার মধ্যে পড়ে না। টিউমার তো কোনো ডিজিজ প্রোডাক্ট, ওর মধ্যে কি আছে না আছে ওরা জানে। যদি জল থাকে সিস্ট, আজ এই রক্ত বা যদি ফাইব্রাস কিছু থাকে তো টিউমার। সেই টিউমারের জন্য আমরা ওভাবে ভাববো না, আমরা যেভাবে ভেবে এলাম ওইভাবেই ভাববো। হাইড্রোসিল সব এইভাবেই ভাবতে হবে। অ্যাকচুয়ালি হাইড্রোসিল তো টেস্টিসের মধ্যে জল যাবে, একটা পর্দা আছে ওখানে, যেটা ওকে সূচনার করা, যেটা কিন্তু নেয়নি। আমি তখন 3rd ইয়ারের ছাত্র, আমার সার্জন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার জমলো কেন? সবার তো জমে না। বললো সেটা উপরওয়ালাকে জিজ্ঞেস করিস, আমি তো জানি না। যখন উপরওয়ালাকে জিজ্ঞেস করবো তাহলে ভাইটাল ফোর্সকে জিজ্ঞেস করবো, তুমি শোষণী কেন? আর লাস্টে তো ম্যাল ট্রিটমেন্ট সিনড্রোম, মানে একটু আগে যা বললাম, নানা রকম ওষুধ খেয়ে যা ঘটনা ঘটেছে। আপনি ওদের হাউস ফিজিশিয়ান, অনেক রকম ওষুধ খেয়েছেন, কিছু করতে পারেননি, আপনি বিশেষভাবে চিন্তিত, চিন্তার কোনো দরকার নেই। 100-200 দিন তারভাবে দেখুন আরাম পেয়ে যাবে। পিআরএস গেল, পিটিএস গেল, কত টাইম আছে হাতে? 2 ঘন্টা। আরে ফাইন, 2 ঘন্টা। কটা পর্যন্ত? 6টা। হ্যাঁ, 5টার সময় নামাজ দিন। 5টার সময়। হ্যাঁ কিছু বললেন? পিটিএস নিয়ে আর কিছু বলেন নেই? পিটিএস এর জন্য একটাই ওষুধ, কার্বোভেজ। যেমন পিআরএস এর জন্য একটাই ওষুধ। ও হ্যাঁ, কার্বোভেজের কথা যখন উঠলো, তাই কার্বোভেজ নিয়ে একটা কথা বলি। কার্বোভেজ দিয়ে রঞ্জন শঙ্কর একটা কথা লিখেছেন, আমি লেখার মধ্যে দিয়ে দিয়েছি। কার্বোভেজের নিজস্ব সিমটম হচ্ছে হাইলি এনার্জেটিক বেবি, আর ছুটছে, কোনো ক্লান্তি নেই, শুধু ছুটছে আর ছুটছে। কি হয়েছে না, কোথায় একটুখানি লেগেছে, ব্যাস বিছনায় পড়ে মারে বাবারে কান্নাকাটি ইত্যাদি। তুই এত দুষ্টু বাচ্চা, আর ওইটুকু লেগেছে, তাই এই অবস্থা। বলা হয়েছে কার্বোভেজ হলো এমন একটা বেবি, এমন একটা মানুষ যে সবসময় প্রাণবন্ত, যার ইংরেজি কথা অ্যানিমেটেড। এ কথা বলেই উনি বলছেন, কিন্তু যদি এতটুকু ডিস্টার্বড হয় ও, তাহলে ঠিক বিপরীত অবস্থা। এই হই হলো চিৎকার চেঁচামেচি হাসি খুশি এবার পাগল করেছে বাড়ির লোককে। যেই কিছু হলো সবার মন খারাপ, কেন? বাড়িতেও আছে, বোঝাই যাচ্ছে না, চুপ করে পড়ে আছে মরার। কি হয়েছে তোমার, কি হয়েছে? সবার মন খারাপ এই জন্য কি ও তো বাড়িটাকে মাতিয়ে রাখে, সেই বাচ্চা চুপ করে আছে কেন? নিশ্চয়ই খারাপ কি হয়েছে। তো দেখা গেল না, আঙুলে একটু লেগে এসছে। ও বাবা, তুমি এত বড় মস্তান, আঙুলে একটু লেগেছে চুপ। কার্বোভেজ অ্যানিমেটেড, এবং ঠিক তার উল্টোটা, অ্যানিমেটেড মানে প্রাণবন্ত। এবার অবস্থাটা কি দাঁড়ায়? প্রাণহীন অলমোস্ট, যেন প্রাণটাই নেই। প্রাণবন্ত ঠিক অপোজিট হয়ে যায় সামান্যতম কারণে। এটা কার্বোভেজের নিজস্ব সিমটম। আরও দেখবেন আমার এই বইটাতেই আমি লিখে দিয়েছি কার্বোভেজের কিছু প্র্যাকটিক্যাল ইউটিলিটি। কি হয়েছে, কিছু হয়েছে কিনা কিছু বোঝা যায়নি, একবার পাতলা পায়খানা করেছে, অথবা কোথাও কিছু একটা লেগেছে, ভাইটাল ফোর্স এমন তলানিতে চলে গেছে, মনে হচ্ছে না মানুষ এক্ষুনি মরবে, তখনই কিচ্ছু কিচ্ছু আগে বাগে কিচ্ছু হয়নি। হঠাৎ কার্বোভেজ সব ক্ষেত্রে এইরকম, এত প্রাণবন্ত, এক্ষুনি প্রাণ শেষ। ভাইটাল ফোর্স একদম তলানিতে গিয়ে থাকে, ভাইটাল রিয়াকশন মনে হচ্ছে না জিরো হয়ে গেছে। কি হঠাৎ কি অবস্থা হলো? তো দেখুন না,
ঠিকঠাকই ছিল, কথা বলছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে মারা যাবে। হয়ে গেছে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। এই সময় কি হয়, আরে মরে গেল মরে গেল মরে গেল, কেন মরে গেল জানি না, ডায়াবেটিস ছিল, হ্যাঁ তাও চিনি, বাস এগুলো মাথার করে এ মরে যাবে এক্ষুনি। বাড়ির লোক বলে আরে ও তো মরেই যাচ্ছিল, তারপর ডাক্তাররা বলো চিনি নাও, ঠিক হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া। আর একটা কথা বলি এই প্রসঙ্গে, আপনি যখন আপনি একটা ওষুধে পৌঁছে যাচ্ছেন, ওষুধ শিখিয়েছেন, ওষুধ দেবেন, রুগী ভালো হবে, কিন্তু আপনি যখন ডায়াবেটিসকে ওষুধ দিয়েছেন, উনি যখন অ্যান্টিডায়াবেটিক মেডিসিন দিচ্ছিলেন, আপনি আবার আপনার সিভিলিমা মানে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছেন, ও কমাচ্ছে, এবার কি হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। সেই জন্য আপনারা যদি আজকের ক্লাসের পরে কোনো ডায়াবেটিক পেশেন্টকে ছোটবেলা থেকে নিয়ে ওষুধ দেন, এটা কথা শিখিয়ে দেবেন, শুনুন আমার ওষুধে কিন্তু সুগার কমবে, আপনি যদি ডোজ, আমি তো চেঞ্জ করবো না, আপনার ডাক্তার চেঞ্জ করবে, তাহলে আপনার বাড়ির লোককে বলে রাখবেন, যদি আমাকে দেখো অজ্ঞান হয়ে গেছি, আমার মুখে চিনি দিও, আমি জ্ঞান হারিয়ে ফেলি, মুখে চিনি দিও, কারণ ওই ওষুধে কমাচ্ছে, আমার ওষুধে কমাচ্ছে, এবার কি হবে, হাইপোগ্লাইসেমিয়া। সেই জন্য আজকের পরে যদি আপনি কাউকে এই ক্লাস ফলো করে ওষুধ দেন, তাহলে এই কথা শিখিয়ে দিতেই হবে, তাহলে লোকেরা আপনাকে দোষ দেবে। আপনি ভালোই করেছেন, কিন্তু দোষ দিলে আপনার ওই ডাক্তার ওষুধ মরে যাচ্ছিল, আসলে তো তা নয়, ওই ডাক্তার ওষুধটা তার সুগারকে কমিয়ে দিয়েছে, প্রেশারকে কমিয়ে দিয়েছে। কার্বোভেল নিয়ে আর কিছু ডায়াবেটিসটা এর মধ্যে কিছু না, অ্যাকচুয়ালি ডায়াবেটিস টিউবারকুলোসিস আছে। আমি কথাটা বললাম এই জন্যে, ওই অ্যানিমেটেড আর অপোজিট অবস্থায় হাইপোগ্লাইসেমিয়া হলো ওইরকমই অবস্থা, অ্যানিমেটেড অপোজিট, তো সেইখানে কিন্তু কার্বোভেল হবে, যদি কার্বোভেল প্রেশার হবে, না হলে নয়। ডায়াবেটিস কি টিউবারকুলোসিস ডায়াবেটিস কি ইনফেকশন আর ডিজিজ? না, ডায়াবেটিস আপনি বাড়িতে চিনি রেখে গিয়ে দেখবেন আজকে বাড়িতে আপনি চিনি রেখে পায়খানা বাথরুমে আসেই টুকরে রেখেছে, হয় কি না? যদি হয় তো ডায়াবেটিসটা কি মধুমেহ না, মধু আছে, তো মধুর জন্য তো ওরা আসবেই ভাইরাল ব্যাকটেরিয়া, সেই জন্য ইনডাইরেক্টলি ওই ইনফেকশনকে ইনভাইট করে, যেহেতু রক্তে সুগারের পরিমাণ বেশি আছে, সেই অর্থে ইনফেকশন। আর তাই জন্য ডায়াবেটিস মধ্যে থাকলেই বিভিন্ন ইনফেকশন ডিজিজের উনি হলেন আধার, মানে সোর্স। সেই জন্য কোনো ওষুধ দিতে গেলে কী ওষুধ দিলে ইনফেকশন বাড়বে সেটাকে খেয়াল রাখতে হবে, ভাইরাল ব্যাকটেরিয়া প্রপাগেশন বেড়ে যাবে, বেশি বেশি পরিমাণে ওরা বেড়ে উঠবে, লোয়ার পোটেনশিয়াল। এই জন্য এদের ক্ষেত্রে বলা হয় সব থেকে সেফ দিক হলো হায়ার পোটেনশিয়াল থাকা, ওদিকে 0.3 আর এদিকে 200, এর নিচে না যাওয়া বুদ্ধিমানের কাজ, বোঝা গেল? ও ইনফেকশন নয়, কিন্তু ওরা ইনফেকশনকে ইনভাইট করে, যেহেতু ওর মধ্যে মিষ্টি আছে, সুগার। একদম ওর তো চিনি আছে এমনি, যদি হাইপোগ্লাইসেমিয়া ও হাইপো, হ্যাঁ এটা ঠিক, একদম ঠিক কথা। সবাই বাসায় থাকবে না তো, সব অফিসেও যায়, রাস্তায় হতে পারে, রাস্তায় হতে পারে, ঠিক। আমার নাহলে কেমন করছে, উপরে যাবো উপরে যাবো, যদি তখন খেয়াল থাকে। হ্যাঁ বুঝলাম না গো, আমরা তো মানুষই ঠিক করি। তাহলে ডায়াবেটিসের জন্য যে দুর্বল ভাইটাল ফোর্স লাগে, আমরা ভাইটাল ফোর্স ঠিকঠাক রাখতে পারি, ডায়াবেটিস পালিয়ে যাবে ভাই। দেখুন প্র্যাকটিসার মেডিসিনে একটা কথা লেখা আছে, 40 বছরের আগে যে ডায়াবেটিস হয় এগুলো হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ভ্যারাইটিস, আইডিডিয়ান। তো আপনি যদি ডেভিডসন বা হ্যারিসন দেখেন, দুপাশে একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, দেখবেন সেখানে একটা এজ রিমার্ক করা আছে 40 এজ বিফোর। যদি 40 বছর আগে যদি ডায়াবেটিস হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট, যদি 40 বছর পরে হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি, এর বেটা সেলগুলি 90% শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে ধ্বংস হয়ে যায়নি, ওরা কাজে অক্ষম হয়েছে। নিষ্ক্রিয় বলবো না, বলবো সক্রিয়তা কমে গেছে।
নিষ্ক্রিয় হয়ে গেল তার অবস্থা খারাপ। আপনি ধরুন নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু মারা তো যায়নি। আপনি যদি তার জন্য মেডিসিনে পৌঁছতে পারেন তাহলে ওর সক্রিয়তা আপনি বাড়িয়ে দিতে পারবেন। যার জন্য যে সমস্ত মেডিসিন, যে সমস্ত রোগীগুলোকে যত ইউনিট করে ইনসুলিন দিতে হতো, চিকিৎসা চালু আছে, দেখা যাচ্ছে ধীরে ধীরে ইউনিটের পরিমাণ কমছে। দিনে 3 বার দিতে হতো, 4 বার দিতে হতো, বারে কমছে, 2 বার, কারো ক্ষেত্রে 1 বার। এমনও কেস আছে যাতে এখন চিকিৎসা ধীরে ধীরে চলার পর ইনসুলিন বন্ধ আছে, পেশেন্টের সব ঠিকঠাকই আছে। এ কথার মানে কি? যে বেটা সেলগুলি নিষ্ক্রিয় হয়েছিল বা স্বল্পক্রিয় হয়েছিল, সে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। কে করছে? ওষুধ না, আমি তার কথা ভাইটাল কোর্স করছে। তো ওষুধ কি করলো? ওষুধ ভাইটাল কোর্সের দুর্বলতাটাকে রেকটিফাই করে দিল, ঠিকঠাক করে দিল। এটাই কথা। আমাদের কাছে ডায়াবেটিসের মেডিসিন নেই। সত্যি কথা বলি, আমি জীবনে একবার সিজিজিয়াম ট্যাবলেট আমি ইউজ করেছিলাম, লোকটা মারা গেছে। তখন আমার দাঁত ওঠেনি, মানে তখন আমি পাস করে বের হয়নি। আর জীবনে কখনো আমি মাদার ফাদার ইউজ করিনি। সেই জন্য মাদারের নাম আমার ভয় আছে। সিজিজিয়াম ট্যাবলেট নাম ডায়াবেটিসকে কন্ট্রোল করে, কথা সত্য, কিন্তু ডায়াবেটিসকে করে মানুষকে নয়। আবার সেই কথা, ওটা ডায়াবেটিসের, মানুষের নয়। সেই জন্য আপনারা মানুষের কথাই ভাবুন, ডায়াবেটিসকে বাদ দিন। যদি মানুষের কথা ভাবেন ডায়াবেটিস ঠিক হবে, যদি ডায়াবেটিসের কথা ভাবেন মানুষটা শেষ হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট কথা যখন উঠলো আমি ওটাই দেখতে যাচ্ছিলাম, কার্বোহাইড্রেট আর কোন পয়েন্টে বলা বাকি রইল একটু। কার্বোহাইড্রেট আর একটা গুরুত্বপূর্ণ দিক, অপারেশন হয়ে গেছে, ইয়ে করা হয়েছে, কি বলে, ড্রেসিং হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, সব ঠিকঠাক, কিন্তু কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না, চুয়ে চুয়ে রক্ত আসছে। ভাবুন না, দাঁত তুলেছেন কেউ, উনি বলে ডাক্তারবাবু, ডাক্তার তো ওষুধ দিয়েছে, যে রক্ত তো বন্ধ হচ্ছে না, যখনই সুসু ফেলছি রক্ত পড়ছে, তার মানে কি রক্ত চুয়ে আসছে। কে লিখেছেন এই কথাটা? যখন কোনো ক্ষত থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরেও রক্ত চুয়ে চুয়ে আসবে, the only drug is carbamazepine. কেন সাহেব লিখেছেন, তার লিখেছেন চুয়ে চুয়ে রক্ত পড়ার একটাই ওষুধ, চুয়ে চুয়ে রক্ত পড়া মানে ধীর গতিতে পড়ছে, বন্ধ হচ্ছে না। কার্বোহাইড্রেট শক্তি কত? আপনি 200 আগে দিন, পরে ঠিক করুন কোন দিকে যাবেন, সেন্টিসিমেলে না 50 মিলিসিমেল। প্রথম প্রেসক্রিপশন হবে কার্বোহাইড্রেট 200। চুয়ে চুয়ে রক্ত পড়া কেমন? টাইফয়েড সিনড্রোম, এটা কি বংশপরম্পরায় চলে আসে? এরকম কোনো তথ্য নেই না। আচ্ছা, এবার কার্বোহাইড্রেটের কথা উঠলো, এই জন্য কি স্যার আমাকে মনে করে দিলেন, থ্যাংকস স্যার। সে হলো কার্বোভেজ কোথাও কাজ করতে করতে আটকে গেছে, সেক্ষেত্রে আপনাকে প্রথম যার হেল্প নিতে হবে সেটা কার্বোহাইড্রেট। বহু ক্ষেত্রে দেখা গেছে কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ কাজ কার্বোহাইড্রেট করেছে, কিন্তু আপনি কার্বোহাইড্রেট দিয়েছিলেন, এক্সপেক্টেড রেজাল্ট হয়নি, তাহলে কিন্তু দেরি না করে শরীরামেই চলে যেতে হবে। কারণ ল্যাক অফ ভাইটাল রিয়াকশনের কে রেক্টিফাই করতে পারে দুটি ড্রাগ, একটি কার্বোভেজ, একটি সরিনাম। কিন্তু কার্বোভেজ দেওয়ার পরে সরিনামে আসবার মাঝখানে একবার কার্বোভেজ দেওয়া উচিত, এই জন্যে
যদি কার্বোনিমিলিসের কাজের মধ্যে থাকে, মূলত কার্বোনিমিলিস ড্রাগটি হলো বিভিন্ন গ্ল্যান্ডুলার প্যাথোলজি, কিন্তু আমার পেশেন্টের গ্ল্যান্ডুলার প্যাথোলজি ওর তৈরি হয়েছে কিনা আমি তো জানি না। একবার আপনাকে কার্বোনিমিলিসের ট্রাই করার পরে সরিনামে আসতে হবে। যদি আপনি কার্বোনিমিলিসের কাছে এক্সপ্লোরেশন না পান, সরিনামের পরে অবস্থার পরিপ্রেক্ষিতে আবার কার্বোভেজে যাওয়া যাবে যদি মানুষটি বেসিক্যালি কার্বোভেজের হয়। আর সরিনাম যদি আপনাকে এগিয়ে নিয়ে যায় তো আপনি সরিনামের কাছেই থাকবেন, তাহলে ঘুরে যাওয়ার দরকার নেই। কারণ সরিনামের ভূমিকা অনেক গভীরের ভূমিকা, কার্বোভেজের ভূমিকা অনেক সুপারফিশিয়াল ভূমিকা। সেই জন্য যেখানে সরিনাম তার দায়িত্ব বুঝে নিয়েছে সেখানে কার্বোভেজের কাছে ফিরে যাওয়ার আর দরকার নেই। কার্বোনিমিলিস তো গ্ল্যান্ডুলার সিস্টেমের উপর বেশি কাজ করে, কোন কোন গ্ল্যান্ডের উপর? স্যার সব গ্ল্যান্ডের উপরে, ব্রেন থেকে শুরু করে সব গ্ল্যান্ডের উপরে, এবং গ্ল্যান্ডুলার প্যাথোলজি ওর বিশেষ ভূমিকা। কিন্তু আমি বলবো আমরা তো মানুষ পেশেন্টকে দেবো না ওষুধ, আমরা তো মানুষকে দেবো, সেটা কার্বোনিমিলিসের কথা উঠবেই না। ওই অর্থে আমরা পেশেন্টকে ওষুধ দেবো না। আমরা এইখানে কেন কার্বোনিমিলিস দিয়েছিলাম? কার্বোভেজের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার জন্য, সেটা আমি আমার লেখার মধ্যে লিখে দিয়েছি। পরেরটা যাই, পিটিএস নিয়ে হলো কার্বোভেজ, কার্বোনিমিলিস সরিনামে এলাম আবার। এবার যাই টিডি, টিউবারকুলার ডায়াথিস। একটু একটু করে অনেক স্ক্যাটার্ড কথা হয়েছে। স্যার আমি ডিস্টার্ব করছি স্যার। স্যার ব্রেন স্ট্রোকে স্যার কার্বোভেজের কোনো ফাংশন আছে স্যার? ব্রেন স্ট্রোক স্যার সবটাই আবার সেই কথা। যদি এমন হয় যে এই মানুষটা চলে যাবে, ডাক্তার বলে দিয়েছে নিয়ে যান, তো নিয়ে যান মানে হলো তুমি তো হঠাৎ করে তো হয়, একটা স্ট্রোক সাধারণত হঠাৎ করে হয়, এরপর পরে আমরা না না ওইরকম নয়, ওইরকম নয়। আপনি আপনার ড্রাগেই থাকবেন যেভাবে ওনার ছোটোবেলা থেকে জেনেছেন। আদারওয়াইজ নিয়ে এসছে রুগী বলছে আর হবে না, নিচে নামিয়ে রেখেছে, সেই ছেলে নিচে নামিয়ে দিয়েছে, এ মারা গেছে। তখন ডাক্তার যখন বলে রোগী মরে যাবে তখনই কারণ। হ্যাঁ তখনই কারণ। এই দাদা একটা ভালো কথা তুলে ধরেছেন, স্যারও তুলে ধরেছেন। আমি একটু বলি কার্বোভেজকে শুনুন তাহলে, শুনুন তাহলে, শুনুন শুনুন। কার্বোভেজ নিয়ে দুটো ঋষি দুটো মন্তব্য করেছিলেন। একজন হচ্ছে হ্যানিম্যান, উনি বলেছিলেন দ্য গ্রেট মনুমেন্ট, গ্রেট মনুমেন্ট হ্যানিম্যান বলেছিলেন, কাউকে বলেননি। উনি যে 100 ড্রাগকে এনেছিলেন কোনো ড্রাগকে বলেননি গ্রেট মনুমেন্ট। আর একজন বলেছিলেন, ওনার নামটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু লেখা হয়েছে মার্গারেট টাইলারের ড্রাগ পিকচারে, সে হলো কর্পস রিভাইভা। কর্পস মানে মৃতদেহ, রিভাইভ করে মানে মৃতদেহে প্রাণ সঞ্চার করে। ও ও তাই তো তুমি একবার দেখবেন পরে। তো কর্পস রিভাইভার স্যার, ঠিক আছে, কর্পস রিভাইভার স্যার হচ্ছে না। আমি কি করবো বলো? নিচে নিচে রাখেন স্যার, মুখে এভাবে রাখেন। ও নিচে রাখবো, ঠিক আছে। হেডফোন ও তো কলকাতা ইউজ করে রেখেছি, ভালো লাগে না? হয় না ভালো? হয়তো ভালো হয়, ভালো আসলে ভালো সেট হলে হয় সব কিছুই। সেট যদি খারাপ হয় তো আর কি হবে? কি বলতে ভালো কর্পস রিভাইভার এমএল টাইলার না, আমার একটা ছাত্র ওর মাকে আনতে গেছে হসপিটাল থেকে, বললো নিয়ে যান, অক্সিজেন খুলে দিয়েছে, এই স্যালাইন খুলে দিয়েছে, বললো নিয়ে যান। ও বাড়িতে ফোন করে দিল, মাকে নিয়ে আসছি, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। বাড়ির লোক কবর খুলে ফেললো, পুষলো না, কবর খুলে ফেললো। তো ও জানতো আমার এই ছাত্রটা এরকম অবস্থায় কার্বোভেজ দিতে হয়, তো পকেট করে জিরোসিনি বানিয়ে নিয়ে গেছে। আমি এক চুলো বাড়িয়ে বলছি না, ও কোনো ভিতরে বলছি, তো বানিয়ে নিয়ে গেছে। ডাক্তার যখন ছেড়েই দিল, কবরেই যখন নিয়ে দিতে হবে, খাওয়াতে খাওয়াতে যাই। ও খাওয়াতে খাওয়াতে এলো, যখন বাড়ি পৌঁছলো মা উঠে উঠেছে,
মা মারা যায়নি। 4 মাস মা বেঁচে ছিলেন, দেখেছেন, তার জন্য কবর খোঁড়া আছে, এই কবরই শুয়ে দেওয়া হবে। আমার অন্য ছেলেরা জানে, যারা কলকাতায় গেছে, আমার স্যারও জানেন। এটা স্যার বলছিল আমাদের ওই দাদাই বলছিল, ওখানে সেমিনারে দাঁড়াই বলছিল যে আমার মা অক্সিজেন মারা যাচ্ছে, তখন ফিরে দেওয়ার পর